নমস্কার বন্ধুরা, এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির পর্বে মৌলিক অধিকারের অন্তর্গত আর্টিকেল 22 নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওগুলিতে লাইক দেবেন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবেন ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা তাহলে আর্টিকেল 22 নিয়ে আলোচনা করব। আর্টিকেল 22 গ্র্যান্ট প্রোটেকশন টু পারসনস হু আর অ্যারেস্টেড অর ডিটেন। এই হচ্ছে আর্টিকেল 22-র মেন বিষয়বস্তু। তাহলে আর্টিকেল 22 কী করছে? গ্র্যান্ট প্রোটেকশন, কিছু প্রোটেকশন দিচ্ছে টু পারসনস, সেই সমস্ত ব্যক্তিদেরকে, হু আর অ্যারেস্টেড অর ডিটেন্ড, অর্থাৎ যাদেরকে আটক করা হচ্ছে। ডিটেন কথাটির বাংলা অর্থ হচ্ছে আটক করা। যে ধরনের ব্যক্তিদেরকে অ্যারেস্ট বা আটক করা হয়েছে সেই ব্যক্তিদেরকে আর্টিকেল 22 কী করছে? কিছু প্রোটেকশন দিচ্ছে। এবার এই অ্যারেস্ট কথাটা পার্টিকুলার কি সেটা আমরা জানবো। অ্যারেস্ট এটি একটি টেকনিক্যাল ও লিগ্যাল ওয়ার্ড, এটি একটি টেকনিক্যাল ও লিগ্যাল ওয়ার্ড। এর মাধ্যমে কাস্টাডিতে থাকা কোনো ব্যক্তির ম্যাক্সিমাম লিবার্টিকে আইনের নিয়ন্ত্রণের দ্বারা সীমাবদ্ধ করা হয়। আমাদের দেশে প্রতিটা নাগরিকেরই একটা ম্যাক্সিমাম লিবার্টি থাকে। সেই ম্যাক্সিমাম লিবার্টিকে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কাস্টাডিতে থাকা অবস্থায়, এটাই হচ্ছে অ্যারেস্ট। পরবর্তীতে আমরা চলে আসি যে অ্যারেস্ট অর ডিটেনশন। অ্যারেস্ট অর ডিটেনশন সম্বন্ধে এরপর আমরা জানবো কি, যে এটা দুই প্রকার। একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এই দুই ধরনের ডিটেনশন থেকে বা অ্যারেস্ট থেকে আমাদেরকে আর্টিকেল 22 প্রোটেকশন দেয়। প্রথম আমরা পিউনিটিভ ডিটেনশন সম্বন্ধে পড়ব। যদি কোনো ব্যক্তি ক্রাইম করে থাকে এবং তারপরে তাকে আটক করা হলে সেই ধরনের ডিটেনশনকে বলা হবে পিউনিটিভ ডিটেনশন। অর্থাৎ কি, এখানে লেখা আছে ছোট করে আফটার দ্য ক্রাইম, অর্থাৎ একটা ব্যক্তি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলো, এরপর সে ওই কাজটা করার পর যখন তাকে আটক করা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে সেটাকে বলা হবে পিউনিটিভ ডিটেনশন। এবং এই ধরনের ডিটেনশন কিসের মাধ্যমে হয়? অর্ডিনারি লয়ের মাধ্যমে হয়, সাধারণ আইনের মাধ্যমে এই পিউনিটিভ ডিটেনশন হয়। এবং বেশিরভাগ দেশের সংবিধানেই এই ধরনের ডিটেনশনের উল্লেখ আছে। অর্থাৎ একটি ব্যক্তি সে কিছু একটা দোষ করলো, ঠিক সেই দোষ করার কারণে যে ল আছে সেই লয়ের, আর অর্ডিনারি ল আছে সেই লয়ের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হলো বা ডিটেন করা হলো, আটক করা হলো। এই ধরনের ডিটেনশনকে বলা হয় পিউনিটিভ ডিটেনশন। এরপর আমরা জানবো কি প্রিভেন্টিভ ডিটেনশন কি। প্রিভেন্টিভ ডিটেনশন কি? যে ক্রাইম হওয়া থেকে আটকানো। এটার মানে হচ্ছে ক্রাইম হওয়া থেকে আটকানো, অর্থাৎ ক্রাইমটা হয়নি তার আগেই মনে করা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি, তাকে সন্দেহ করা হচ্ছে যে সে এই ধরনের কিছু একটা ক্রাইম করতে পারে, কিছু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তার দ্বারা সম্পন্ন হতে পারে। সেই সন্দেহবশে মানুষটিকে ডিটেন করা হলো, অর্থাৎ আটক করা হলো বা অ্যারেস্ট করা হলো। এই ধরনের ডিটেনশনকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ মোদ্দা কথা, এখানে পিউনিটিভ ডিটেনশন কথাটির অর্থ হচ্ছে যে ক্রাইমের পরে যদি ডিটেন করা হয়, আটক করা হয়, তখন সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। এবং প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ যে ক্রাইম করার আগে, ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য যে ডিটেনশনটা করা হয় তাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এটাকে আরেক অর্থে আমরা বলতে পারি যে প্রিকশনারি মেজর। প্রিকশনারি অর্থাৎ কি, কোনো রোগ যখন আমরা সাধারণত কি হয়, একটা রোগ হওয়ার পর আমরা তার চিকিৎসা করাচ্ছি, অর্থাৎ কি কিওর করছি, কিন্তু আমরা রোগটা হওয়ার আগেই যদি আমরা রোগটার প্রতিষেধক নিয়ে রাখি যাতে ফলে রোগটা আমাদের না হয়, সেটাকে বলা হয় প্রিকশন নেওয়া। তাহলে এখানেও ঠিক তাই, যে একটা ক্রাইম হওয়ার আগেই ক্রাইমটা যাতে না হয় তার জন্য আমরা একটা প্রতিষেধকের মতো ব্যবস্থা নিচ্ছি সেই ক্রাইমটাকে প্রিভেন্ট করার জন্য, তাই এটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন এবং এটা অনেকটা প্রিকশনারি মেজার। বেশিরভাগ উন্নত দেশেই একমাত্র এমার্জেন্সির সময় প্রয়োগ করা হয় এই আইন। যখন এমার্জেন্সি বা জরুরি অবস্থা চলে একটা দেশে, তখন এই প্রিভেন্টিভ ডিটেনশনটা প্রয়োগ করা হয়। কিন্তু ভারতবর্ষে হচ্ছে একমাত্র দেশ, সারা পৃথিবীতে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে কিন্তু নর্মাল ডেতেও এই আইনটা প্রয়োগ করা হয়। এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট কিন্তু প্রয়োগ করা হয়। অর্থাৎ খালি এমার্জেন্সি নয়, এমার্জেন্সির সময় তো হয়, এমার্জেন্সি ছাড়া অন্য সময়ও নর্মাল ডেতেও কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট প্রয়োগ করা হয়।
তাহলে বন্ধুরা বোঝা গেল পিউনিটিভ ডিটেনশন কি আর প্রিভেন্টিভ ডিটেনশন কি। পিউনিটিভ ডিটেনশন তাহলে কি হলো, যে ক্রাইম করার পরে যখন সেই ক্রিমিনালকে আটক করা হচ্ছে তখন সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। এবং প্রিভেন্টিভ কি, যে ক্রাইম হওয়ার আগে একজন ব্যক্তিকে, সাসপিসিয়াস পারসন, তাকে সন্দেহ করা হচ্ছে সে এই ক্রাইমটি করতে পারে, তাই ক্রাইমটা প্রিভেন্ট করার জন্য তাকে আটক করা, এটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। আচ্ছা, এরপর আমরা দেখব কি আর্টিকেল 22 এর দ্বারা প্রাপ্ত অধিকারগুলি দুটি পার্টে ভাগ করা হয়েছে। আর্টিকেল 22তে যে অধিকারগুলো ভারতবর্ষের নাগরিক পাচ্ছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা, প্রথমটা কি, যে অর্ডিনারি লয়ের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিকে অধিকার প্রদান করে। অর্ডিনারি লয়ের মাধ্যমে কি ধরনের ডিটেনশন হয়? অর্ডিনারি লয়ের মাধ্যমে আমরা এখানে পড়েছিলাম যে অর্ডিনারি লয়ের মাধ্যমে পিউনিটিভ ডিটেনশন হয়। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথম যে পার্টটা বা প্রথম যে দুটো ভাগে আমরা যা ভাগ করেছি তার প্রথম ভাগটা তাহলে কী করছে, পরিষ্কার পিউনিটিভ ডিটেনশন থেকে আমাদের পিউনিটিভ ডিটেনশনের বিরুদ্ধে আমাদেরকে অধিকার প্রদান করছে। আর দ্বিতীয় ভাগ যেটি, সেটি কি, দ্বিতীয়টি প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিকে অধিকার প্রদান করে। অর্থাৎ প্রিভেন্টিভ যে ডিটেনশন, সেই প্রিভেন্টিভ ডিটেনশনের বিরুদ্ধে আমাদেরকে অধিকার প্রদান করছে আর্টিকেল 22। তাহলে আর্টিকেল 22 দুভাবে আমাদেরকে অধিকার প্রদান করছে। প্রথমটা হচ্ছে অর্ডিনারি লয়ের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিকে অধিকার প্রদান করছে, দ্বিতীয়টি হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিকে অধিকার প্রদান করছে। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো যে পিউনিটিভ ডিটেনশনের বিপক্ষে যে অধিকারগুলি কী কী একজন ভারতবর্ষের নাগরিক পাচ্ছে। প্রথম আমরা দেখব কি, রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হবে বা ডিটেন করা হবে, ডিটেনিউ এই যে এখানে কথাটি আছে, আটক করার পর ডিটেনিউকে জানাতে হবে তাকে কী কারণে আটক করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। ডিটেনিউ কথার অর্থ হচ্ছে যে ব্যক্তিটিকে আটক করা হচ্ছে সেই ব্যক্তিটিকে আমরা বলছি ডিটেনিউ, অর্থাৎ যাকে ডিটেন করা হচ্ছে তিনি হচ্ছেন ডিটেনিউ। তাহলে রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট, অর্থাৎ কী গ্রাউন্ডের বেসিসে ব্যক্তিটিকে অ্যারেস্ট করা হলো সেটি অবশ্যই তাকে জানাতে হবে, তাকে ইনফর্ম করতে হবে ডিটেনিউকে। সেকেন্ড প্রভিশন কি, রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই আ লিগ্যাল প্র্যাকটিশনার। অ্যাকিউজ পারসনকে লিগ্যাল প্র্যাকটিশনার নিযুক্ত করার অনুমতি দিতে হবে। তাহলে দ্বিতীয় কি, রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই আ লিগ্যাল প্র্যাকটিশনার, অর্থাৎ তাকে, ওই ব্যক্তিটিকে যাকে আটক করা হয়েছে ডিটেনিউকে কিন্তু কনসাল্ট করার, আলোচনা করার জন্য এবং তার সপক্ষে যুক্তি দেওয়ার জন্য একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে সে কিন্তু নিযুক্ত করতে পারে, এটি তার অধিকার, মৌলিক অধিকার। এবার অ্যাকিউজ পারসনকে লিগ্যাল প্র্যাকটিশনার নিযুক্ত করার অনুমতি দিতে হবে যদি ওই পারসনটি বা ওই ডিটেনিউ যিনি আছেন তিনি যদি লিগ্যাল প্র্যাকটিশনার অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে তার ফ্রি লিগ্যাল সার্ভিস পাওয়ার অধিকার আছে। ফ্রি লিগ্যাল সার্ভিস বা ফ্রি লিগ্যাল এড পাওয়ার অধিকার কিন্তু আছে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের। তাদেরকে অ্যারেস্ট করা হলো, তারা এরপর একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে নিযুক্ত করবেন। এবার দেখা গেলো কি তার হয়তো সেই সামর্থ্য নেই একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে নিযুক্ত করা, সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু তাকে ফ্রি লিগ্যাল এড বা ফ্রি লিগ্যাল সার্ভিস দেবে, এটা পাওয়ার তার অধিকার আছে। এই যে অধিকারটি, এই ফ্রি লিগ্যাল সার্ভিস পাওয়ার যে অধিকার, এর এসেন্স কিন্তু আমরা পেয়েছি আর্টিকেল 19 পড়ার সময়। আর্টিকেল 19 যখন আমরা পড়েছিলাম, বা আর্টিকেল সব থেকে ভালো আমরা পেয়েছি, আর্টিকেল 19 নয়, আর্টিকেল 21 এটা আমরা পেয়েছি। আর্টিকেল 21 যে পার্সোনাল লিবার্টি এবং রাইট টু লাইফের যে অধিকারগুলি ছিল, রাইট টু লাইফে যে 1 থেকে 34 নম্বর অবধি যে অধিকারগুলি ছিল, তার মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম যে ফ্রি লিগ্যাল সার্ভিস বা ফ্রি লিগ্যাল এড, অর্থাৎ আর্টিকেল 21 কিন্তু আমরা এই ফ্রি লিগ্যাল সার্ভিসের এই যে অধিকারটি, এর এসেন্স কিন্তু আমরা পেয়েছি। এরপর আমরা চলে আসি তার পরের অধিকারে কি বলছে, রাইট টু বি প্রডিউসড বিফোর আ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার এক্সক্লুডিং দ্য জার্নি টাইম। অর্থাৎ কি বলছে, 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আটক করার, তাকে ডিটেন করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রডিউস করতে হবে। এবং এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, অর্থাৎ তাকে নিয়ে আসার জন্য বা কোনো এক জায়গা থেকে তাকে অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে আসা হলো, এরপর 24 ঘন্টার পরে তাকে সেই থানার কাস্টডি থেকে হয়তো তাকে কোর্টে নিয়ে আসা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে। এই যাওয়া আসার জন্য যে সময়টা, সেই সময়টা বাদ দিয়ে 24 ঘন্টাটা কাউন্ট করা হয়, সেই সময়টা কিন্তু 24 ঘন্টার মধ্যে ধরা হয় না। তাহলে এক্সক্লুডিং দ্য জার্নি টাইম,
এটা যদি ইনক্লুডিং দ্য জার্নি টাইম হতো তাহলে আমরা বলতাম যে ওই সময়টাকে সহ 24 ঘন্টা, যেহেতু এক্সক্লুডিং বলেছে অর্থাৎ এই যে 24 ঘন্টা যে সময় তার বাইরে থাকছে কিন্তু এই জার্নি টাইমটা। এবার এই 24 ঘন্টার মধ্যে তাহলে একজন ডিটেনিউকে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবেই হবে। এরপরে কী বলা হচ্ছে, রাইট টু বি রিলিজড আফটার 24 আওয়ার আনলেস দ্য ম্যাজিস্ট্রেট অথরাইজ ফার্দার ডিটেনশন। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, বাংলা এখানে প্রথমে আমি ইংলিশে বলেছি যে রাইট টু বি রিলিজড আফটার 24 আওয়ার, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি না তাকে ডিটেনিউকে যদি প্রডিউস করা না হয় ম্যাজিস্ট্রেটের সামনে, তাকে কিন্তু রিলিজ করে দিতে হবে। আনলেস, যদি না দ্য ম্যাজিস্ট্রেট অথরাইজ ফার্দার ডিটেনশন, ম্যাজিস্ট্রেট হয়তো আগের থেকে অথরাইজ দিয়ে রেখেছে, অথরিটি দিয়ে রেখেছে পুলিশকে যে তাকে 24 ঘন্টার পরও কিছুক্ষণ ডিটেনশন করা যেতে পারে, ফার্দার ডিটেনশন। কেন, হয়তো কিছু প্রবলেমের জন্য, কি কোনো ছুটি আছে বা কিছু একটা কারণের জন্য ম্যাজিস্ট্রেট হয়তো অর্ডার দিলেন যে না, ব্যক্তিটিকে 24 আওয়ারের পরে আনলেও হবে, তাকে 24 আওয়ারের পরে আনলেও হবে। এই ধরনের কথা যদি ম্যাজিস্ট্রেট যদি এই ধরনের অথরাইজ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটি ব্যক্তিকে 24 আওয়ারের পরও প্রডিউস করা যেতে পারে। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি এই ধরনের কোনো ফার্দার ডিটেনশনের অর্ডার না দেন, তাহলে কিন্তু আফটার 24 আওয়ার ওই ডিটেনিউকে কিন্তু মুক্ত করে দিতে হবে। তাই বাংলায় লেখা আছে দেখুন, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 24 ঘন্টা পেরিয়ে গেলে ডিটেনিউকে রিলিজ করতে হয়। এরপরে এই গেল মোটামুটি পিউনিটিভ ডিটেনশনের বিপক্ষে অধিকার। তাহলে আমরা 4টি অধিকার জানলাম। এখানে প্রথমটি আমরা দেখছি কি, যে একজন ব্যক্তিকে যখন ডিটেন করা হচ্ছে তখন তাকে কি গ্রাউন্ডের উপর বেস করে তাকে অ্যারেস্ট করা হলো বা আটক করা হলো, সেটা সে ব্যক্তিটিকে জানাতে হবে, ডিটেনিউকে জানাতে হবে। দ্বিতীয় আমরা কি বলছি, যে ডিটেনিউর সে একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে অ্যাপয়েন্ট করতে পারে, এবং যদি তার অ্যাপয়েন্ট করার মতো ক্ষমতা না থাকে, সে যদি এফোর্ড করতে না পারে লিগ্যাল প্র্যাকটিশনারকে, তাহলে কিন্তু তার ফ্রি লিগ্যাল সার্ভিস পাওয়ার অধিকার আছে। 3 নম্বরে আমরা জানলাম কি, যে তাকে যদি আটক করা হয় ডিটেনিউকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। এবং 4 নম্বরে আমরা জানলাম কি, যে 24 ঘন্টার মধ্যে যদি প্রডিউস করতে না পারা যায়, তাহলে কিন্তু ডিটেনিউকে রিলিজ করে দিতে হবে, যদি না ম্যাজিস্ট্রেট কোনো অথরাইজ দেন যে ফার্দার ডিটেনশনের জন্য। তা যদি ম্যাজিস্ট্রেট অথরাইজ না করেন ফার্দার ডিটেনশনের জন্য, তাহলে কিন্তু 24 আওয়ার পেরিয়ে গেলে ডিটেনিউকে রিলিজ করে দিতে হবে। এরপরে আমরা জানবো কি, প্রিভেন্টিভ ডিটেনশনের বিপক্ষে যে অধিকারগুলি আছে সেগুলো নিয়ে। প্রথম আমরা দেখছি কি, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত অ্যাডভাইজারি বডি যদি ডিটেনশনের সময়সীমা বাড়াতে না বলে, তাহলে কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি আটক করে রাখা যাবে না। অর্থাৎ এখানে কি হয়েছে, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে হাইকোর্ট, এটা কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন, পিউনিটিভ ডিটেনশন কিন্তু নয় এটা। ওখানে পিউনিটিভ ডিটেনশনে ছিল কি, যে 24 ঘন্টার মধ্যে তাকে প্রডিউস করতে হবে এবং 24 ঘন্টা পেরিয়ে গেলে তাকে ছেড়ে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে যে হাইকোর্টের একটা অ্যাডভাইজারি বডি থাকে, অ্যাডভাইজারি বডিটা কাদের নিয়ে গঠিত হয়, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত হয়। তারা যদি ডিটেনশনের সময়সীমা বাড়াতে না বলে, তাহলে কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি আটক করে রাখা যাবে না। অর্থাৎ অ্যাডভাইজারি বডির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তিকে আমরা কিন্তু, আমাদের রাষ্ট্র কিন্তু 3 মাস অবধি আটক করে রাখতে পারে। 3 মাসের বেশি কিন্তু করে রাখা যাবে না অ্যাডভাইজারি বডির কোনো পারমিশন বা অনুমতি ছাড়া। অ্যাডভাইজারি বডি কি পার্টিকুলার যে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য যতটা ম্যাক্সিমাম টাইম আছে ততদিন বাড়াতে পারবে, তার বেশি নয়। আচ্ছা, এখানে একটা ভালো কথা স্টার দিয়ে ওই জন্য লেখা আছে যে আমরা নর্মালি জানছি কি, তাহলে 3 মাস হচ্ছে ম্যাক্সিমাম টাইম, 3 মাসের মধ্যে একজন ডিটেনিউকে কিন্তু ছেড়ে দিতে হবে, যদি না হাইকোর্টের অ্যাডভাইজারি বডি তার ডিটেনশনের সময়সীমা বাড়াতে বলে। এরপর প্রশ্ন হচ্ছে কি, 3 মাস অবধি তো তাকে নর্মালি রাখা যাচ্ছে, এরপর 3 মাসের পরে আর কতদিন রাখা যাবে, অর্থাৎ অ্যাডভাইজারি বডি আর কতদিন তাকে তার সময়সীমাটা বাড়াতে পারে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। এই অ্যাডভাইজারি বডি কিন্তু যতদিন ইচ্ছে একটা ডিটেনশন বাড়াতে পারে না। একটা ব্যক্তিকে 3 মাসের বেশি, 3 মাস পর্যন্ত তো নর্মালি কোনো অ্যাডভাইজারি বডির পারমিশন ছাড়াই রাখা যাচ্ছে, কিন্তু অ্যাডভাইজারি বডি যদি পারমিশন দেয়, তাহলে 3 মাসের পরে আর কতদিন রাখা যাবে, যতদিন ইচ্ছে কিন্তু রাখা যাবে না। প্রত্যেকটি প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য একটা ম্যাক্সিমাম টাইম আছে, সেই ম্যাক্সিমাম টাইম যতটা
ততদিনই বাড়াতে পারবে অ্যাডভাইজারি বডি তার ডিটেনশন পিরিয়ডটা, তার বেশি কিন্তু নয়। অর্থাৎ অ্যাডভাইজারি বডি কোনো একজন ব্যক্তি 3 মাসের বেশি তাকে যদি আটক করে রাখার কথা বলে, কতদিন রাখতে পারবে না, যে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য যতটা ম্যাক্সিমাম টাইম আছে ঠিক ততদিনই তার পিরিয়ডটা, ডিটেনশন পিরিয়ডটা বাড়াতে পারবে, তার বেশি কিন্তু অ্যাডভাইজারি বডি চাইলেও পারবে না। ডিটেনিউকে কোন গ্রাউন্ডে আটক করা হয়েছে তা জানাতে হয়, অর্থাৎ ঠিক আগের মতোই, আগে আমরা পিউনিটিভ ডিটেনশনে যেখানে পড়েছিলাম যে রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট, অর্থাৎ একজন ব্যক্তিকে কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা তাকে জানাতে হয়, সেটা ছিল পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে, অর্থাৎ অর্ডিনারি লয়ের মাধ্যমে। ক্রাইম করার পর যেটা হয়, এখানে ক্রাইম করার আগে যে প্রিভেন্টিভ ডিটেনশন করা হচ্ছে সেখানেও কিন্তু একজন ডিটেনিউকে, যাকে প্রিভেন্টিভ ডিটেনশন করা হলো, তাকে কিন্তু জানাতে হবে কোন গ্রাউন্ডে থেকে আটক করা হয়েছে। এবং এক্ষেত্রে ব্যতিক্রম কি, যেসব গ্রাউন্ডের সাথে পাবলিক ইন্টারেস্ট জড়িয়ে আছে তা ডিসক্লোজ করা হয় না, ডিসক্লোজ করা অর্থাৎ প্রকাশ করা হয় না বা ওই ডিটেনিউকে বলা হয় না। পাবলিক ইন্টারেস্ট জড়িয়ে আছে যার সঙ্গে, পাবলিক ইন্টারেস্ট বাদ দিয়ে যে কোনো গ্রাউন্ডে যদি কোনো ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের মাধ্যমে ডিটেন করা হয়, তাহলে সেই ব্যক্তিটিকে বা ডিটেনিউকে কিন্তু কোন গ্রাউন্ডে বেসিসে তাকে আটক করা হয়েছে তা জানাতে হবে। এরপরে 3 নম্বরে কি দেখছি, দ্য ডিটেনিউ শুড বি অ্যাফোর্ডেড অ্যান অপরচুনিটি টু মেক আ রিপ্রেজেন্টেশন এগেনস্ট দ্য ডিটেনশন অর্ডার, অর্থাৎ তার বিরুদ্ধে যে ডিটেনশন অর্ডারটা এসছে তাকে কিন্তু একটা সুযোগ অবশ্যই দিতে হবে, তাকে একটা অপরচুনিটি দিতে হবে, মেক আ রিপ্রেজেন্টেশন এগেনস্ট দ্য ডিটেনশন অর্ডার, এই ডিটেনশন অর্ডারের বিরুদ্ধে তাকে তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে তাকে, অর্থাৎ তিনি একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে রাখতে পারেন, ঠিক যেটা আমরা এখানে দেখেছিলাম যে এই 2 নম্বরে রাইট টু কনসাল্ট অ্যান্ড ডিফেন্ডেড বাই লিগ্যাল প্র্যাকটিশনার, এক্ষেত্রেও কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রেও কিন্তু যে তারপর জন্য যে ডিটেনশন অর্ডারটা হয়েছে সেই ডিটেনশন অর্ডারের বিরুদ্ধে তিনি কিন্তু একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে অ্যাপয়েন্ট করতে পারেন। তাহলে এই গেল প্রিভেন্টিভ ডিটেনশনের বিপক্ষে অধিকার। এখানে আমরা 3টে অধিকার জানলাম, তাহলে কি কি, যে অ্যাডভাইজারি বডি অনুমতি ছাড়া একটা ব্যক্তিকে ম্যাক্সিমাম 3 মান্থ অবধি আটক করে রাখা যায়, এবং 3 মান্থসের বেশি যদি রাখতে হয় সেক্ষেত্রে অ্যাডভাইজারি বডির অনুমতি দরকার, এবং অ্যাডভাইজারি বডির অনুমতি অনুসারে 3 মাসের বেশি কতদিন রাখা যায় না, যতদিন ডিটেনশন পিরিয়ডটা কতদিন বাড়ানো যায় না, বিভিন্ন প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে বিভিন্ন ম্যাক্সিমাম টাইম আছে, এবং যার জন্য যতটা ম্যাক্সিমাম টাইম ঠিক ততটাই কিন্তু তার পিরিয়ডটা বাড়িয়ে নিয়ে যেতে পারবে অ্যাডভাইজারি বডি, তার বেশি কিন্তু অ্যাডভাইজারি বডিও পারবে না। আচ্ছা, ডিটেনিউকে কোন গ্রাউন্ডে আটক হয়েছে, ঠিক আগেরটার মতোই পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডিটেনিউকে কোন কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা তাকে জানাতে হচ্ছে, সেরকম এখানেও কিন্তু কী কারণে তাকে ডিটেন করা হলো সেটা কিন্তু জানাতে হবে। এবং এক্ষেত্রে ব্যতিক্রম কি, যে পাবলিক ইন্টারেস্টের সঙ্গে জড়িত আছে যে বিষয়গুলি, একমাত্র সেই বিষয়গুলি ডিটেনিউর কাছে ডিসক্লোজ করা হয় না, বাকি সমস্ত কারণেই কিন্তু তাকে মানে কোন গ্রাউন্ডের বেশি তাকে আটক করা হয়েছে সেটা জানাতে হবে। এবং 3 নম্বর আমরা কি দেখলাম, যে তিনি একজন, তার ডিটেনশন অর্ডারের বিপক্ষে তিনি একজন রিপ্রেজেন্টেটর বা একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে প্রডিউস করতে পারেন, অ্যাপয়েন্ট করতে পারেন। আচ্ছা, এরপর আমরা জানবো যে আর্টিকেল 22 পার্লামেন্টকে কিছু বিষয় নির্ধারণের অধিকার প্রদান করেছে, পার্লামেন্ট কিছু বিষয় নির্ধারণ করতে পারবে এবং সেই অধিকারটা আর্টিকেল 22 পার্লামেন্টকে দিয়েছে। এরপর আমরা দেখব যে পার্লামেন্ট কী কী বিষয় নির্ধারণ করতে পারে। প্রথম, অ্যাডভাইজারি বডির মতামত ছাড়াও একজনকে 3 মাসের বেশি আটক করা যাবে। আমরা এর আগে কি জেনেছিলাম যে 3 মাস হচ্ছে ম্যাক্সিমাম টাইম একজন ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে, এরপরে যদি আটক করতে হয় তাহলে অ্যাডভাইজারি বডির অনুমতি দরকার। এখানে আমরা কি দেখছি যে অ্যাডভাইজারি বডির অনুমতি ছাড়াও কিন্তু আটক করা যাবে, কিন্তু কোন পরিস্থিতিতে কোন শ্রেণীর কেসে এই ধরনের আটক করা হবে তা নির্ধারণ করবে পার্লামেন্ট। তাহলে এই নির্ধারণ ক্ষমতাটি পার্লামেন্টের আছে। পার্লামেন্ট কিন্তু নির্ধারণ করতে পারে যে কী ধরনের সার্কামস্টেন্সেস ছিল, কী পরিস্থিতি ছিল, বা কোন ক্লাস, এই যে কেসটা চলছে সেই কেসটার ক্লাস কী, শ্রেণী কী, সেইটা তার বিচারে একটা ডিটেনিউকে অ্যাডভাইজারি বডির মতামত ছাড়াও 3 মাসের বেশি আটক করা যাবে। এবং এই আটক করা যাবে যে কোন পরিস্থিতি এবং কোন শ্রেণীর কেসে সেটা নির্ধারণ করবে কে, পার্লামেন্ট।
নম্বরে আমরা চলে আসি এই তার তলায় যেটা আছে, প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কেসে ম্যাক্সিমাম পিরিয়ড অফ ডিটেনশন কতদিন হওয়া উচিত তা নির্ধারণ করবে পার্লামেন্ট। প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কেস যেগুলো আছে, বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের তার যে ম্যাক্সিমাম পিরিয়ড অফ ডিটেনশন, এইটা একটু আগেরটা দেখলে ভালো বোঝা যাবে। এখানে যে কথাটা বলা ছিল এই যে অ্যাডভাইজারি বডি 3 মাসের বেশি কতদিন রাখতে পারবে না, বিভিন্ন প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য বিভিন্ন ম্যাক্সিমাম টাইম আছে, যার জন্য পার্টিকুলার যে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য যতটা ম্যাক্সিমাম টাইম ততটাই। এরপর এই কথাটা কিন্তু এখানে বলছে যে কোন প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য কতটা ম্যাক্সিমাম টাইম এইটা নির্ধারণ করবে কে, এইটা কিন্তু নির্ধারণ করবে পার্লামেন্ট। প্রিভেন্টিভ ডিটেনশনের লয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কেসে ম্যাক্সিমাম পিরিয়ড অফ ডিটেনশন কতদিন হওয়া উচিত তা নির্ধারণ করবে পার্লামেন্ট, এবং যতদিন নির্ধারণ করবে সেইটা হচ্ছে ম্যাক্সিমাম পিরিয়ড, অর্থাৎ 3 মাসের পরেও অ্যাডভাইজারি বডি চাইলে ওই যে ম্যাক্সিমাম টাইমটা পার্লামেন্ট সেট করে দিয়েছে ততদিন অবধি ওই ব্যক্তিটিকে ডিটেন করে রাখতে পারবে। এরপর আমরা চলে আসি অ্যাডভাইজারি বডি যে ইনকোয়ারি করে, অ্যাডভাইজারি বডি ইনকোয়ারি এর ক্ষেত্রে কি প্রসিডিওরটা ফলো করবে। অ্যাডভাইজারি বডি তো ইনকোয়ারি করছে, এবার ইনকোয়ারি করার যে প্রসিডিওরটা সেই প্রসিডিওরটা কি হবে, কি প্রসিডিওর ফলো করবে অ্যাডভাইজারি বডি, সেটা কিন্তু নির্ধারণ করবে পার্লামেন্ট। কারণ কি অ্যাডভাইজারি বডি কিন্তু বিচারপতিদের নিয়ে তৈরি, এদের ইনকোয়ারি করার প্রসিডিওরটা কিন্তু নির্ধারণ করবে পার্লামেন্ট। পরবর্তীতে আমরা চলে আসি পাওয়ার অফ মেকিং প্রিভেন্টিভ ডিটেনশন ল। পার্টিকুলার প্রিভেন্টিভ ডিটেনশনের কথা এখানে বলা হয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশনের ল কিভাবে তৈরি হয়, কার কার ক্ষমতা থাকে। প্রথম আমরা দেখব কি 7 শিডিউলের লিস্ট 1। 7 শিডিউলে আমাদের কনস্টিটিউশনের, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7 শিডিউলে কি আছে, 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এই 3টি তালিকা আছে 7 শিডিউলে। সেই 7 শিডিউলের যে প্রথম লিস্ট অর্থাৎ কি, যেটা ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, সেই কেন্দ্রীয় তালিকা অনুসারে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এবং সিকিউরিটি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে পার্লামেন্ট আইন প্রণয়ন করে। পার্লামেন্ট অর্থাৎ কি, পার্লামেন্ট কেন্দ্রে থাকে, নিশ্চয়ই রাজ্যে থাকে না। পার্লামেন্ট থাকছে কেন্দ্রে, রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্টকে নিয়ে তৈরি হয় পার্লামেন্ট। এই পার্লামেন্টের হচ্ছে আইন প্রণয়ন করবে কোন ক্ষেত্রে, ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এবং সিকিউরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রতিরক্ষা খাতে, ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ বৈদেশিক নীতির ক্ষেত্রে এবং সিকিউরিটি অফ ইন্ডিয়া ভারতের নিরাপত্তার ব্যাপারে যে প্রিভেন্টিভ ডিটেনশন ল বানাবে, সেটা বানাবার অধিকার কিন্তু আছে কার, পার্লামেন্টের। এবং যেহেতু পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রের যেহেতু এই ক্ষমতাটি আছে, তাহলে এটি অবশ্যই থাকবে কোথায়, 7 শিডিউলের লিস্ট নম্বর 1 অর্থাৎ প্রথম লিস্টে অর্থাৎ ইউনিয়ন লিস্টে। এরপর আমরা চলে আসি 7 শিডিউলের লিস্ট 3 নম্বর লিস্ট যেটা আছে। 3 নম্বর লিস্টে আমরা কি জানি যে যুগ্ম তালিকা আছে, মানে এখানে কি কেন্দ্র এবং রাজ্য উভয়েরই যে ক্ষমতাগুলো আছে সেগুলো বর্ণনা করা আছে। তাহলে 7 শিডিউলের লিস্ট 3 অনুসারে সিকিউরিটি অফ স্টেট অর্থাৎ একটা রাজ্যের সিকিউরিটি, রাজ্যের নিরাপত্তা, দ্য মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার্স কীভাবে মেনটেন হবে, মেনটেনেন্স অফ এসেন্সিয়াল সার্ভিসেস, যে এসেন্সিয়াল সার্ভিসগুলো আছে সেই এসেন্সিয়াল সার্ভিসগুলো কীভাবে মেনটেন্স হবে, এই ক্ষেত্রে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ অর্থাৎ রাজ্য বিধানসভা, স্টেট লেজিসলেটিভ মানে রাজ্য বিধানসভা, তাহলে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ উভয়ই আইন প্রণয়ন করতে পারে। উভয়ই কথাটার উপর জোর দিতে হবে যে তাহলে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ উভয়ই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। এবং যেহেতু এটা 7 শিডিউলের লিস্ট 3 আছে, আমরা জানি লিস্ট 3 মানে যুগ্ম তালিকা, যেখানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ উভয়েরই কিছু ক্ষমতার কথা বলা হয়েছে। তাই যেহেতু এই সিকিউরিটি অফ স্টেট, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার এবং মেনটেন্স অফ এসেন্সিয়াল সার্ভিসের জন্য যে মেকিং অফ ডিটেনশন ল, তার অধিকারটা, তার পাওয়ারটা কিন্তু তার মানে যেহেতু লিস্ট 3তে আছে, তাহলে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ উভয়েরই থাকবে। আচ্ছা, এই গেল মোটামুটি পাওয়ার অফ মেকিং প্রিভেন্টিভ ডিটেনশনের লয় ক্ষমতাটা। এরপর আমরা একটা ফ্যাক্ট জানবো যে 1978 সালে যে 44তম সংবিধান সংশোধন হয়েছিল, সেই সংবিধান সংশোধন অনুসারে অ্যাডভাইজারি বডি, এখানটা একটু মিসিং হয়েছে, এটা হবে অ্যাডভাইজারি বডি,
অ্যাডভাইজারি বডির মতামত ছাড়া আটক করে রাখার সময়সীমা সর্বাধিক 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়। আমরা কি জেনেছিলাম পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে? প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে যে অ্যাডভাইজারি বডি অনুমতি ছাড়া 3 মাসের বেশি আটক করে রাখা যাবে না, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমটা আগে ছিল 3 মান্থস। অ্যাডভাইজারি বডির অনুমতি ছাড়া ম্যাক্সিমাম টাইম ডিটেনশন পিরিয়ড ছিল কত? 3 মান্থস। কিন্তু পরে সেটা কি করা হলো, 1978 সালের 44তম সংবিধান সংশোধন অনুসারে অ্যাডভাইজারি বডির মতামত ছাড়া আটক করে রাখার সময়সীমা যেটা ছিল, ম্যাক্সিমাম টাইম লিমিট যেটা ছিল, সর্বাধিক সময়সীমা, সেটা 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়। সো বন্ধুরা, এই গেল আমাদের আর্টিকেল 22 নিয়ে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা রাইট টু এক্সপ্লয়টেশনের আর্টিকেল 23 এবং 24 নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।